পদ্মার বুকে স্বপ্নের পুরো সেতু সবশেষ ৪১তম স্প্যান বসিয়ে এক হলো মাওয়া জাজিরা। ২ দশকের অপেক্ষার অবসানে আনন্দে ভাসছে দেশ। খুব আনন্দ লাগতেছে, আমাদের পদ্মা সেতু তৈরি হয়েছে বাংলাদেশে। দ্রুতইভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে পারবো। ১ ঘন্টায় ঢাকা থেকে যাওয়া যাবে ফরিদপুরের ভাঙ্গায়। চালু হলে পদ্মা সেতু দিয়ে দৈনিক চলবে ২৪,০০০ যানবাহন। আর্থসামাজিক উন্নয়নের আশায় দুই পাড়ের মানুষ। এবং মন্ত্রীর পদত্যাগ, সচিবের কারাবাস, উপদেষ্টা নিগ্রহ। এডিবি বিশ্বব্যাংক অর্থায়ন সরিয়ে নিলেও থামেনি স্বপ্নের অগ্রযাত্রা। ষড়যন্ত্রের জাল ছেড়ে দাঁড়িয়েছে পদ্মা সেতু। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। অবসান ঘটল ২ দশকের অভাবনীয় যাত্রার। পদ্মার দুই পার্কে জুড়ে দিল ৪১তম স্প্যান। এখন দৃশ্যমান ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতু। এই মুহূর্তে মাঝ নদীতে আছেন সহকর্মী এহসান জুয়েল। আবারও যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল, ফয়সাল, টেলিভিশনের পর্দায় নিশ্চয়ই লাল রঙে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম বড় একটি অর্জনের খবর, অর্থাৎ পদ্মা সেতুতে ৪১টি স্প্যান দৃশ্যমান করা সম্ভব হয়েছে। পুরো ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু, যেটির কাজ শুরু হয়েছিল ৫ বছর আগে। ৫ বছরের ব্যবধানে সেটি পুরোপুরি দৃশ্যমান করা সম্ভব হলো এখন থেকে ঘড়ির কাঁটায় ২-৩ মিনিট আগেই। অর্থাৎ আজকে সকাল ৯:৩০টায় কাজ শুরু করে দুপুর ১২টা নাগাদ মাত্র ২.৫ ঘন্টার ব্যবধানে সবশেষ স্প্যানটিও দৃশ্যমান করা সম্ভব হলো। যদিও এই কাজটি এগিয়ে রাখা হয়েছিল গতকালই, অর্থাৎ গতকাল সন্ধ্যার পর এই স্প্যানটি নিয়ে আসা হয়েছিল। নির্ধারিত পিলার ১২ ও ১৩ নম্বর পিলার, যে দুটি পিলারের উপর আজকের স্প্যানটি তোলা হয়েছে সে দুটি পিলারের কাছে রাতভর এটিকে পাহারা দিয়েছিলেন সেনাবাহিনীর সদস্যরা। তারপর আজকে সকালে ঘন কুয়াশার কারণে কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছিল। সকাল ৯:৩০ নাগাদ কাজটি শুরু হয়। তারপর কিন্তু খুব বেশি সময় লাগেনি, অর্থাৎ অন্যান্য দিন এক একটি স্প্যান তুলতে যে সময়টা লাগে তার চেয়েও কম সময়ে আজ দুপুর ১২টার মধ্যেই বসে দেওয়া সম্ভব হলো পদ্মা সেতুর ৪১তম স্প্যান। পুরো ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতু দৃশ্যমান করা সম্ভব হলো। এবং এই যে একটি অর্জন, এটি কিন্তু একদিনে হয়নি, অর্থাৎ ৪১তম স্প্যান বসানো মানেই বুঝতে পারছেন এর আগে ১টি, ২টি, ৩টি করে একটি করে স্প্যান বসে ৪১টি স্প্যান আজ বসলো। তার আগে ৪০টি স্প্যান বসাতে হয়েছে। অর্থাৎ এইখানে পদ্মার এই খরস্রোতা নদীতে একটি করে নতুন করে পিলার তৈরি করতে হয়েছে, ৪২টি পিলার তৈরি করতে হয়েছে। এবং খুব জটিল ছিল পিলারগুলো তৈরি করা, কারণ নদীর তলদেশের মাটির গঠনগত জটিলতার কারণে ২২টি পিলারে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তারপরে কাজ বন্ধ ছিল, সে সময় পিলার তৈরি করা বন্ধ ছিল সেই ২২টি পিলারের ১.৫ বছর ধরে। অন্যান্য অংশে যদিও পিলার তৈরির কাজটি এগিয়ে নেওয়া হয়েছিল সে সময়টায়। পরবর্তীতে এই ২২টি পিলারেরও যখন নকশা সমাধান হলো, তখন কিন্তু পদ্মা সেতু এক ধরনের যারা এখানকার প্রকল্প কর্তৃপক্ষ ছিলেন তাদের অনেকটা বুকের উপর থেকে পাথর সরে গিয়েছিল, কারণ তাদের যে সমস্যা ছিল শেষ পর্যন্ত পিলারগুলো তৈরি করা যাবে কিনা। যদি পিলার তৈরি করা না যেত তাহলে এত বড় পদ্মা সেতু কীভাবে দৃশ্যমান করা সম্ভব হবে, কীভাবে কাজ করা সম্ভব হবে। সেই কাজটি হওয়ার পরে মূল চ্যালেঞ্জ ছিল স্প্যান বসানো, কারণ এই স্প্যানগুলো চীন থেকে নিয়ে আসতে হচ্ছিল। এই টুকরোগুলো অল্প ছোট ছোট টুকরোগুলো এনে মাওয়ার কুমার বগিয়ারে এগুলোকে জোড়া দেওয়া হচ্ছিল, এবং যখনই যে স্প্যানটিকে জোড়া দেওয়া সম্ভব হতো তখনই সেটা এনে নদীতে বসে দেওয়া হতো। সেই কাজটি গত ৩ বছর ধরে চলেছে। ৩ বছর শেষে আজকে সেই আনন্দক্ষণ, আজকে সেই উদযাপনের সময় এসেছে। এখন পদ্মা সেতুর ৪১টি স্প্যান বসানোর কাজই আনুষ্ঠানিকভাবে শেষ হলো। ফয়সাল, এ ছিল আমার কাছে সবশেষ খবর। ৩৫০০ মেট্রিক টন ওজনের স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পুরোপুরি দৃশ্যমান হলো ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতু। সহকর্মী এহসান জুয়েল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে মাঝ নদী থেকে। ২ দশকের অপেক্ষার অবসান হওয়ায় আনন্দে ভাসছে বাংলাদেশ। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গায় যেতে যেখানে সময় লাগে ২.৫ থেকে ৪ ঘন্টা, পদ্মা সেতু দিয়ে সে পথ পাড়ি দেওয়া যাবে মাত্র ১ ঘন্টায়। যাতায়াতের দুর্ভোগ কাটিয়ে আর্থসামাজিক উন্নয়নের স্বপ্ন দেখছেন দুই পাড়ের মানুষ। বিজয়ের এই মাসে আরেকটি বিজয় হলো পদ্মা সেতুর স্প্যান এপার ওপার সংযুক্ত করে। মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গের জন্য যে পদ্মা সেতু যোগাযোগ করতেছে, এতে আমরা মনে করেন অনেক আনন্দিত। আমরা আশা করি দ্রুত চালুক, আমরা ভোগান্তি থেকে বাঁচি। পদ্মা সেতু গেলে মেইল ফ্যাক্টরি এলাকায় অনেক কিছু হইব, যাতায়াতের ব্যবস্থা সুন্দর হবে, এটা দক্ষিণবঙ্গের লোকের আশা আকাঙ্ক্ষা। খুশির সংবাদে ওপারে সরাসরি যেতে পারবো গাড়ি নিয়ে। এই যে কষ্ট ভোগান্তি তার চেয়ে চলে যাব, দাঁড়ান লাগবে না, কত ভালো হবে। পদ্মা সেতু আমাদের একটি ১০০ বছরের প্রাণের দাবি ছিল। ৪১তম স্প্যান উঠানো হয়ে গেছে, যেহেতু খুব ভালো লাগতেছে। এটা আসলে গর্ব সহকারে বলতেছি যে আসলে সোনার বাংলাদেশে সোনার মতো একটা ব্রিজ হচ্ছে। প্রধানমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দক্ষিণবঙ্গের আমরা যারা আছি অনেক খুশি, গর্বিত।
সহজ ছিল না আজকের এই অর্জন। প্রথম স্প্যানটি থেকে শুরু করে শেষ স্প্যানটি বসতে সময় লেগেছে 1165 দিন। কেমন ছিল এই যাত্রা জেনে নেব এহসান জুয়েলের রিপোর্টে। একটা সময় ছিল পদ্মার বুকে যখন শুধুই অথৈ জলরাশি। স্বপ্ন ছুঁয়ে যাওয়ার মিশন থেকে সব প্রস্তুতি সেরে 2015 সালের ডিসেম্বরে শুরু হয় অবকাঠামো নির্মাণের কাজ। শুরুতে মূল চ্যালেঞ্জ ছিল নদীর বুকে পিলার নির্মাণের কাজ। জাজিরা প্রান্তে প্রথম পিলারটি দৃশ্যমান করা হয় প্রায় 2.5 বছর পর। দুটি পিলার নির্মাণের পর শুরু হয় প্রথমবারের মতো সেগুলো জোড়া দিয়ে স্প্যান বসানোর সূচনা। সেতুর ইতিহাসে প্রথম স্প্যানটি বসানো হয় 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারের উপর। সে সময় নানা প্রাকৃতিক আর কারিগরি জটিলতা উতরে এগুতে হয় কাজ। মাওয়া প্রান্তে নদীর তলদেশের মাটির সমস্যায় প্রায় 1.5 বছর আটকে থাকে পিলার নির্মাণের কাজ। 2017 সালে ওই একটি স্প্যান বসানোর পর আবার 4 মাস পর দেখা মেলে দ্বিতীয় স্প্যানের। 2018 সালে বসানো যায় নতুন আরও 4টি স্প্যান। এরপর পিলার নির্মাণের কাজ যতটা এগিয়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে স্প্যান বসানোর কাজও। 2019 সালে বসানো গেছে 10টি স্প্যান। 2020 সালের প্রথম 6 মাসে 12টি স্প্যান বসানোর পর হানা দেয় করোনা। সঙ্গে নদীর তীব্র স্রোত যোগ হলে 4 মাসের জন্য আটকে যায় সব কাজ। দেখা দেয় অনিশ্চয়তা। তবে স্রোত কমে এলে সব প্রস্তুতি সারা থাকায় শেষ 3 মাসে বসানো হয় বাকি 10টি স্প্যান। অক্টোবর ও নভেম্বর মাসে 8টি স্প্যান বসানোর পর বাকি ছিল যে 2টি, চলতি মাসে বসে দেয়া হলো তা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পদ্মায় সেতু নির্মাণের স্বপ্নের বীজটা বোনা হয় 2 দশকেরও বেশি সময় আগে। 1998 ভাবনা ভিত্তি পায় 2001 সালে। কিন্তু তারপর ক্ষমতার পালাবদলে থমকে যায় উদ্যোগ। প্রায় 1 দশক পর স্বপ্ন ফিরলেও বাঁধ সেধেছিল বিশ্বব্যাংক। সেই গল্প তুলে ধরেছেন ফারুক ভূঁইয়া রবে। সময়টা 1998। যমুনা নদীর ওপর উত্তরবঙ্গের গেটওয়ে বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমূল পাল্টে দেওয়ার স্বপ্ন নিয়ে প্রমত্তা পদ্মায় সেতু নির্মাণের উচ্চাভিলাষী উদ্যোগ নেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাক সম্ভাব্যতা আর সম্ভাব্যতা যাচাইয়ের পর স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পালা। 2001 সালের 4 জুলাই মাওয়া প্রান্তে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। তবে ক্ষমতার পালাবদলে থমকে যায় পদ্মার উপর সেতু নির্মাণের আশা জাগা নেয়া উদ্যোগ। তবে সব জট আর স্থবিরতা খুলে 2009 সালে আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ক্ষমতায় আসার মাত্র 6 মাসের মাথায় মন্ত্রিসভায় অনুমোদন পায় সেতুর নকশা। তবে আশা জাগা নিয়ে অনেক অগ্রগতির পরও হঠাৎই পদ্মায় উন্মত্ত ঝড়। 2012 সালের জুনে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক সরে যাওয়ার পর তৈরি হয় অনিশ্চয়তার প্রবল ঢেউ। ভাবা হচ্ছিল স্বপ্নের পদ্মা সেতু হয়তোবা থেকে যাবে অধরাই। তবে হাল ছাড়েনি বাংলাদেশ। 2013 সালে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা নিজেরা নিজেদের অর্থে এই সেতু নির্মাণ করব এবং আমরা যে পারি সেটাও আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমরা কারো কাছে ভিক্ষা চাইতে চাই না, হাত ফেলে চলতে চাই না, নিজের পায়ে মাথা উঁচু করে চলবো এবং আমরা আমাদের অবকাঠামো নিজেরাই গড়ে তুলব। অবশ্য তখন প্রধানমন্ত্রীর এ বক্তব্যে খোঁচা দিতেও ছাড়েননি অনেকে। যদিও প্রধানমন্ত্রীর ঘোষণার পর আর তাকাতে হয়নি পেছন ফিরে, এগিয়ে যেতে থাকে প্রকল্পের কাজ। 2014 সালের 17 জুন সেতুর অবকাঠামো নির্মাণে আনুষ্ঠানিক চুক্তি হয় চায়না মেজর ব্রিজ কোম্পানির সঙ্গে। 2015 সালের 12 ডিসেম্বর মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন আমরা করলাম। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় স্বপ্ন বুনছে দক্ষিণাঞ্চলের মানুষ। এই মুহূর্তে মাদারীপুরের শিবচরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অভিজিৎ, ফয়সাল, দক্ষিণবঙ্গের যে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ কিন্তু আজকে আনন্দে আত্মহারা। তাদের বহুল প্রত্যাশিত দীর্ঘদিন ধরে যে লালন করে রেখেছিল স্বপ্নের পদ্মা সেতু, সেই স্বপ্নের পদ্মা সেতুতে সর্বশেষ যে স্পাম 41তম স্পামটি কিন্তু বসে গেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেছে বলে দক্ষিণাঞ্চলবাসী সেটা মনে করছেন। এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে পদ্মা সেতু যেহেতু 2021 সালের
জুনের মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা, এর মধ্যেই যেন পদ্মা সেতুটি চালু করা হয়। তাহলে যে দক্ষিণ অঞ্চলের যে বৈপ্লবিক পরিবর্তন, বিশেষ করে শিক্ষা, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে, কৃষি ক্ষেত্রে পরিবর্তনগুলো, সেইগুলো কিন্তু তারা দ্রুত পেতে চান। কারণ আপনি জানেন যে এই মাদারীপুরে যে বিশেষ করে ঢাকার যে রাজধানী যাতায়াতের যে ঘাট রয়েছে, সেই ঘাট থেকে কিন্তু ঘন্টার পর ঘন্টা মানুষের দুর্ভোগ পোহাতে হয়, বিশেষ করে শীতে ঘন কুয়াশা, তীব্র স্রোত, নদীতে নাব্য সংকটের কারণে। এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু একটাই, পদ্মা সেতু। অর্থাৎ এই পদ্মা সেতুটি যদি চালু হয়ে যায়, তাহলে এই দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের ক্ষেত্রে কিন্তু বৈপ্লবিক পরিবর্তন আসবে। তারা দিন গুনছেন না আসলে কবে এই সেতুটি চালু হবে। খুব শীঘ্রই কিন্তু সেই স্বপ্নটি পূরণ। 21 জেলার মানুষ, অর্থাৎ বিশেষ করে বরিশাল এবং খুলনা বিভাগের কিন্তু সকল জেলার মানুষ এই মাদারীপুরের উপর দিয়ে কিন্তু তারা রাজধানী ঢাকাতে যাতায়াত করে থাকেন। বিশেষ করে আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে পদ্মায় উত্তাল স্রোতে অনেক সময় লঞ্চ দুর্ঘটনাও ঘটে। সেই দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে এই সেতুটি চালু হবার ফলে। এছাড়া এই মাদারীপুরের শিবচরে কিন্তু অসংখ্য কলকারখানা, ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, ফলে কিন্তু এখানকার যে বেকার যুবকরা আছেন তারা কিন্তু লাভবান হবেন এবং তাদের যে কর্মসংস্থান, সংস্থান কিন্তু অনেকে খুঁজে পাবেন। সব মিলে বলা যায় যে দক্ষিণাঞ্চলবাসীর যে ব্যাপক ভাগ্যের পরিবর্তন আসবে। তো ফয়সাল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য পদ্মা সেতু। পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন এবং উচ্ছ্বাসের খবর নিয়ে মাদারীপুর শিবচর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজে। একজন মন্ত্রীর পদত্যাগ, সচিবের কারাবাস, প্রধানমন্ত্রীর উপদেষ্টার নিগ্রহ, প্রথমে এডিবি, এরপর বিশ্বব্যাংক। অর্থায়নে এগিয়ে এসে পিছিয়ে যায় সবাই। দেশি বিদেশি সেই সব ষড়যন্ত্রের জাল ছেড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্ন। কেমন ছিল সেই সময়? ক্ষমতাসীন সরকারই বা কোন কৌশলে মোকাবিলা করেছে নানামুখী অপতৎপরতা? জানাবো জুবাইর ফয়সালের কাছ থেকে। কোনোভাবে কোনো কাজে কোনো অস্বচ্ছতার সাথে সৈয়দ আবুল হোসেন, প্রাক্তন যোগাযোগ মন্ত্রী, জড়িত নয়। সদ্য পদত্যাগ করা একজন মন্ত্রীর এই বক্তব্য 2012 সালের ডিসেম্বরের, যার নেপথ্যে ছিল পদ্মা সেতুতে ওঠা দুর্নীতির অভিযোগ। মূলত সেতুর অর্থায়নে শুরুতে এডিবি, এরপর যোগ দেয় বিশ্বব্যাংক। 2011 সালের ফেব্রুয়ারির 24 তারিখে $120 কোটি অনুমোদন করেও পরে সরে যায়। এরপর বিশ্বব্যাংকের একটার পর একটা আবদার রক্ষার চেষ্টা করেও তাদেরকে ফেরানো যায়নি পদ্মায়। কিন্তু অর্থায়ন থেকে কেন সরে যায় সংস্থাটি, শুনবো তার কারণ। বিশ্বব্যাংক যখন এই পরামর্শ নিয়োগের বিষয় হলো, একটা কোম্পানির জন্য তারা বারবার চাপ দিচ্ছিল বাংলাদেশ সরকারকে এবং মন্ত্রীকে যে ওই কোম্পানিকে যেন পরামর্শক নিয়োগ দেওয়া হয়। এখন যদি আমি প্রশ্ন করি যে বিশ্বব্যাংক তাহলে কত % টাকা খেয়ে ওই কোম্পানির জন্য তদবির করেছে? শেষমেশ বাধ্যতামূলক ছুটিতে যেতে হয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাকে। 1.5 মাস জেল খাটেন সেতু সচিব। 2012-র 5 জানুয়ারি পদত্যাগই করতে হয় তখনকার যোগাযোগ মন্ত্রীকে। দফায় দফায় তারা হাজিরা দিতে থাকেন দুদকে। আমাকে দুদকের মুখোমুখি হতে হলো 3 বার। দুদক যখনই আমাকে ডাকে তখনই আমাকে পাবে, কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। কিন্তু কল্পিত সব অভিযোগ মিথ্যা প্রমাণ হতে সময় লাগেনি একদমই। কানাডার আদালতই 2017 সালের 10 ফেব্রুয়ারি রায় দেয় দুর্নীতি হয়নি পদ্মায়। 9 বছরে দেশি বিদেশি ষড়যন্ত্রে যে ক্ষতের জন্ম, শেষ পর্যন্ত মিথ্যের জাল ছিন্ন করে নিজের টাকায় সেতুর শেষ স্প্যানটি বসিয়েই তা সারালো বাংলাদেশ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাংকের টাকা ছাড়া পদ্মা সেতু অসম্ভব। আবার যখন শুরু হলো সেতু নির্মাণ, তখন বলা হয়েছে হবে জোড়াতালি সেতু। এমনই কটাক্ষ আর তীব্র বাক্যবাণে ক্ষমতাসীন সরকার জর্জরিত হয়েছে বছরের পর বছর। সুশীল সমাজ আর বিরোধী রাজনৈতিক নেতৃত্বের হাপিত্যেশ পেছনে ফেলে যখন সেতু নির্মাণ শুরু হলো, তখনও তোলা হলো অবৈধ অর্থ লেনদেনের জিকির। সবশেষ স্প্যান বসানোর পর এখন কি ভাবছেন তারা, জানাবেন শুভ খান। হবে না, যদি জোড়াতালি দিয়ে বানায় সেই সেতুতে কেউ উঠতে যাবেন না। পদ্মা সেতু দিয়ে একমাত্র ভবিষ্যৎবাণীটি করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কটাক্ষ করার এমন দৃষ্টান্তে দলটির জ্যেষ্ঠ নেতাদের ধারে কাছেও ছিলেন না কেউ। সেতু নির্মাণ করা তাদের লক্ষ্য ছিল না,
এই সরকারের লক্ষ্য ছিল ২৪০০ কোটি টাকা ঘুষ নেওয়া ছিল মূল লক্ষ্য। রাজনৈতিক বিরোধিতার সুরে তাল মিলিয়ে কান নিয়ে গেছে চিলে এমন রব তোলে সুশীল সমাজ। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার দাবি করেছিলেন, লাগামহীন দুর্নীতির বড় উদাহরণ পদ্মা সেতু। সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ সরকার অস্বীকার করায় দুঃখ পান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রশ্ন তোলে টিআইবিও। নানা মহলের সমালোচনার তীরে বিদ্ধ ডক্টর মশিউর রহমান জানিয়েছিলেন তার মর্মবেদনা। আমার জীবন রাশিয়ার গুলাগে মানুষের যে জীবন কাটতো সেই সাথে প্রবেশ করা হয়েছে। আমি সেই জন্য আপনাদের কাছে সহানুভূতি চাই যে আমাকে একটু মৃত্যুর হাত থেকে রক্ষা করে। 2011 সালের 27 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ডক্টর ইউনুস তো আমাদের গর্ব, সারা পৃথিবী জুড়ে তার সম্মানে তাকে সম্মান দেখানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এরপরই পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে যায় বিশ্ব ব্যাংক। এই বিভীষণ তো রয়েছে কিনা তার প্রমাণ তো রয়েছেই। যারা সারা জীবন গাছেরটাও খেলেছে, তলারটাও কুড়িয়েছে, বিভিন্ন গবেষণা ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে বৈদেশিক ঋণ অনুদান প্রাপ্ত প্রকল্পের পরামর্শ বাগানোর কাজে ব্যবসা করেছেন। তবে সব সমালোচনা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে খরস্রোতা পদ্মার বুকে এখন দৃশ্যমান স্বপ্নের সেতু। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যতম দীর্ঘ যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতু আজ দৃশ্যমান হলেও নির্মাণ প্রকল্প থমকে গিয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্র আর নানা কূটকৌশলে। এমনকি দুর্নীতির অভিযোগে কারাবরণও করতে হয়েছে তখনকার যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। সেই পদ্মা সেতু যখন দৃশ্যমান হলো তখন সেই মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তৎকালীন সেই যোগাযোগ সচিবের কারাবাসের অভিজ্ঞতা জার্মানি থেকে তুলে ধরেছেন সহকর্মী বিটু বড়ুয়া। আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা, যখন গণমাধ্যমগুলোতে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পদ্মা সেতু নিয়ে দুর্নীতি। এমন মহাযজ্ঞে অনেকেই ধারণা করেছিলেন উন্নয়নের বড় শত্রু দুর্নীতির কারণেই শেষ পর্যন্ত থমকে যাবে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে তখন রাষ্ট্রের যে কয়জন কর্তা ব্যক্তি মিথ্যে মামলার শিকার হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম তৎকালীন যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। অনেক ঘটনাচক্র, বহুল প্রত্যাশিত সেই সেতু আজ যখন বাস্তবায়নের মুখ দেখার অপেক্ষায়, তখন এই কর্মকর্তা সুদূর জার্মানিতে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রদূত হয়ে। কি ঘটেছিল সে সময় এই প্রকল্পে? আমি সেতু বিভাগে কাজ করেছি 2010-11 সনে। ওই সময়ে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা সততার সাথে কাজ করেছি। তারপরেও মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল এবং সেটি কিছু স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের ফলেই হয়েছিল। তখন দুর্নীতি দমন কমিশন মামলাও করেছিলেন। আমি নিজে সেই মামলায় অ্যারেস্ট হয়ে জেলও খেটেছি। অভিযোগ ছিল পদ্মা সেতু প্রকল্পে কাজ পেতে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কর্মকর্তারা বাংলাদেশের সেতু কর্মকর্তাদের $5 কোটি ঘুষ দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, তার পরিবার সকলের প্রতি একটি দোষারোপ হয়েছিল আর কি, যেটি পরবর্তী সময়ে কিছুই পাওয়া যায় নাই। কানাডীয় আদালত গুজব হিসাবে উড়িয়ে দেন। কুচক্রীরা মিলে যেই কাজটি করেছিল সেটি ব্যর্থতায় পর্যবসিত হয়। সব ষড়যন্ত্রকে জলে ভাসিয়ে কেমন করে নিজস্ব অর্থায়নে এত বড় সেতু নির্মাণে সফল হলো বাংলাদেশ? নিজের টাকায় করার ক্ষেত্রে কোনো সমস্যাই এ পর্যন্ত হয়নি। অর্থাৎ বাংলাদেশের যে সক্ষমতা এবং বাংলাদেশ যে দ্রুত গতিতে এগিয়ে চলছে সেটি আমরা প্রমাণ করতে পেরেছি। অপরাধ না করেও নানামুখী উন্নয়ন বিরোধী চক্রান্তের শিকার এই কর্মকর্তা আরো জানান, শুধুমাত্র বিশ্ব ব্যাংকই নয়, সাথে পুরো বিশ্ব দেখছে সক্ষমতার নতুন বাংলাদেশও পারে নিজেদের অর্থেই স্বপ্নের পদ্মা সেতু গড়তে। বিষয়টি সরকারের জন্য সাফল্যের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কয়েক হাজার নমুনা পরীক্ষার্থীর বিপরীতে মাত্র একটি পথ রেজিস্ট্রেশনের দীর্ঘসূত্রিতা সহ নানামুখী জটিলতায় চট্টগ্রামে বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তার সাথে দালালের দৌরত্ব তো রয়েছেই। আর অনিয়ম পাওয়ায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে 4 জনকে। নুরজামাল আতিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দেব। কয়েক হাজার মানুষের দীর্ঘ লাইন পেরিয়ে এসে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা দিতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের কাছে। অথচ করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতের কোনো বালাই নেই এখানে। করোনাকালীন এই দুঃসময়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে বড় ধরনের ভূমিকা রেখে চলেছে এই রেমিটেন্স যোদ্ধারা।
কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে নেগেটিভ সনদ নিতে গিয়ে তাদেরকে পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। 1000-এর বেশি প্রবাসীকে মাত্র 3 ঘন্টায় একটি বুথে এই করোনা নমুনার পরীক্ষা দিতে হচ্ছে। ফলাফল পেতে দেরি হলে থাকে বিমান শিডিউল মিস করার সংখ্যা। ফর্ম নিয়ে কালকে স্যাম্পল নিচ্ছে না, তাহলে আমার 11 তারিখের টিকিট ছিল, আমি কালকে 9 তারিখ টেস্ট করতে পারি না, আজকে 10 তারিখ আমি আজকে টেস্ট দিতে আসছি। কালকে যদি আমি ওই 5টার মধ্যে রিপোর্টটা না পাই আমার টিকিটটা চলে যাবে। তো যদি আজকে স্যাম্পল নেওয়ার পর কালকে যদি দুপুর বা 2টা-3টার মধ্যে রিপোর্ট না আসে, কালকে আমার 5টার ফ্লাইট, তো রিপোর্ট যদি না আসে, অনেক সময় রিপোর্ট আসলে ওখানে ভুল চলে আসে, তো ভুল মেনশন হয়ে যায়, তো আমার তো ফ্লাইট মিস হবে, আমি টিকিট তো আর পাবো না। নিয়ম অনুযায়ী বিদেশ যাত্রায় করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক। সেই অনুযায়ী বিদেশগামী যাত্রীদের 72 ঘন্টা আগে রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু মাত্র 2টি বুথে রেজিস্ট্রেশন ব্যবস্থা করায় সবাইকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আবার সেখানে রাখা হয়নি কোনো টয়লেটের ব্যবস্থা। অভিযোগ উঠেছে দালালদের দৌরাত্মের। তো দেখেন এখানে কোনো সোশ্যাল ডিস্টেন্স আছে কিনা আপনারা, একটা যদি রোগী থাকে সবাই তো আর নেগেটিভ না, একজন না একজন পজিটিভ আছে। একটা টয়লেট নেই এবং যে এইখানে করোনা টেস্ট করাচ্ছে কিন্তু করোনার কোনো এখানে শৃঙ্খলা নাই। এদিকে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে বদলি করা হয়েছে 4 কর্মচারীকে। একই সাথে দালাল প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় করার পাশাপাশি আরও কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিভিল সার্জন। কিছু সমস্যা ছিল তাদের বিরুদ্ধে, যেটা আমরা অবশ্যই ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে। এর পাশাপাশি যারা দালাল আছে বাইরের কিছু মানুষ, তাদের ব্যাপারে আমরা গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি। জেনারেল হাসপাতালে নমুনা সংগ্রহের পর দুপুরের মধ্যে পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয় ফৌজদারহাট, বিআইটিআইডি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে পরদিন রিপোর্ট পাঠানো হয়। প্রতিদিন 800 থেকে 1000 বিদেশগামীর করোনা পরীক্ষা করা হয় এই দুটি পয়েন্টে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মার বুকে স্বপ্নের পুরো সেতু সবশেষ 41তম স্প্যান বসিয়ে এক হলো মাওয়া জাজিরা। 2 দশকের অপেক্ষার অবসানে আনন্দে ভাসছে দেশ। খুব আনন্দ লাগতেছে, আমাদের পদ্মা সেতু তৈরি হয়েছে বাংলাদেশে। দ্রুতইভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে যাইতে পারবো। 1 ঘন্টায় ঢাকা থেকে যাওয়া যাবে ফরিদপুরের ভাঙ্গায়। চালু হলে পদ্মা সেতু দিয়ে দৈনিক চলবে 24,000 যানবাহন। আর্থসামাজিক উন্নয়নের আশায় 2 পাড়ের মানুষ। এবং মন্ত্রীর পদত্যাগ, সচিবের কারাবাস, উপদেষ্টা নিগ্রহ। এডিবি বিশ্বব্যাংক অর্থায়ন সরিয়ে নিলেও থামেনি স্বপ্নের অগ্রযাত্রা। ষড়যন্ত্রের জাল ছেড়ে নিজেদের টাকায় পদ্মা সেতু। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।